দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। এরপরই তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় ভারপ্রাপ্ত স্পিকারই শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ। সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে রাষ্ট্রীয় গোপনীয়তা ও পদের শপথ নেবেন তারা। মন্ত্রিসভার নতুন ৪ সদস্যের মধ্যে ৩ জনকে পূর্ণমন্ত্রী এবং একজনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। নতুন মুখগুলোর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির বর্ষিয়ান সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক সাচিং প্রুজেরি। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাষ্ট্রপতির শপথ পড়াবেন মন্ত্রিসভার নতুন ৪ সদস্যকে। এ বিষয়ে আরও তথ্য জানাতে বঙ্গভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, শপথের প্রস্তুতি কেমন দেখছেন বঙ্গভবন এলাকায়? অদিতি, শুরুতেই বলতে হয় আজ সন্ধ্যা 7:30টায় এই বঙ্গভবনের যে দরবার হলটি রয়েছে সেই দরবার হলে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সেই শপথ গ্রহণকে ঘিরে যেই ধরনের আনুষ্ঠানিকতা বা যেই ধরনের প্রস্তুতি আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সেই প্রস্তুতি এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এই পুরো বঙ্গভবনের যে এলাকাটি রয়েছে এটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি পুরো এই বঙ্গভবনের সামনের যে সড়কগুলো রয়েছে সেই সড়ক জুড়ে। মূলত এই বঙ্গভবনের যে আজকের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতায় এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে প্রায় 1200-র মতো অতিথি আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান, রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করবেন এবং তার মধ্যে মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের যে গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন তারা তো থাকবেনই। এছাড়াও দেশি বিদেশি কূটনীতিক যারা রয়েছেন তাদেরকেও আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা হয়তো যেহেতু সন্ধ্যা 7:30 নাগাদ আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান, সেক্ষেত্রে তারা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এই বঙ্গভবনের উদ্দেশ্যে আসতে শুরু করবেন। তবে এখন পর্যন্ত আমরা কোনো অতিথিকে এই বঙ্গভবনে প্রবেশ করতে দেখিনি। তবে একটি বিষয় বলে রাখি যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি কিন্তু গতকাল যেই সংসদ সদস্যদের সরাসরি ভোটে এবং 255টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচিত হওয়ার পরে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে এখন যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটুকুই বাকি রয়েছে এবং থেকে তার যেই হেয়ার রোডের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনেও কিন্তু আমরা যেই চিত্র দেখতে পেয়েছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার ঠাকুরগাঁওয়ের এলাকা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষ তাকে আসলে শুভেচ্ছা জানানোর জন্য তার বাসভবনের সামনে গিয়েছেন। এছাড়া আপনি জানেন যে দীর্ঘদিন তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত ক্রান্তিকাল যেই সময় অতিবাহিত করেছে বিগত 1.5 দশক ফ্যাসিবাদী শাসনামলে, সেই সময় আসলে বিএনপির যেই নেতৃত্ব স্থানীয় যেই জায়গা, কারণ 2018 সালে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করা হয় মিথ্যে মামলায়, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, তিনি দেশের বাইরে ছিলেন। তখন কিন্তু সেই ক্রান্তিলগ্নে বিএনপির হাল তিনি ধরেছেন এবং সেই অবস্থা থেকে রাষ্ট্রপতি হিসেবে আজকে শপথ গ্রহণের আগে আমরা যেটি দেখেছি যে আজকে জুমার নামাজ আদায় শেষেই কিন্তু শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধি
সমাধিস্থল, সেই সমাধিস্থলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদন করে এসেছেন। এবং আজকের যে আনুষ্ঠানিকতা মূলত সন্ধ্যা 7:30টায় যেহেতু আনুষ্ঠানিকতার কথা বলা হয়েছে, সময় নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে হয়তো সন্ধ্যা 6টার কিছু পরে তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে আসবেন। এবং আজকের যেই শপথ গ্রহণ অনুষ্ঠান, এখানে ভারপ্রাপ্ত স্পিকার যিনি রয়েছেন কায়সার কামাল, তিনি মাননীয় রাষ্ট্রপতির সেই এখানে শপথ বাক্য পাঠ করাবেন। এবং এই পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তো সব মিলে আসলে এখানকার যে প্রস্তুতি বা যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু সব ধরনের প্রস্তুতি এখানে এর মধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন শুধু তাকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরণ করার অপেক্ষা। তো আমরা রয়েছি বঙ্গভবনের সামনে, হয়তো কিছুক্ষণ পরেই যখন অতিথিরা আসতে শুরু করবেন, তখনকার হয়তো এখানকার পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে, তখন হয়তো নতুন কোনো আপডেট এখান থেকে আপনাকে আমরা জানানোর চেষ্টা করবো। এখন পর্যন্ত এই ছিল বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। অদিতি। শফিকুল, আপনার কাছ থেকে আমরা জানছিলাম বঙ্গভবনের খবর। এবং দর্শক, সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটু পরেই রাজধানীর বেইলি রোডের বাসভবন থেকে বঙ্গভবনে যাবেন তিনি। তো এই মুহূর্তে বেইলি রোডে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। হোসাইন, মির্জা ফখরুল কখন বঙ্গভবনে যাবেন, প্রস্তুতি কেমন দেখছেন? দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ২৫৫ ভোট পেয়ে তিনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সেই জায়গা থেকে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচনে এক ধরনের উচ্ছ্বাস ছিল। এবং একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটি যেমন উচ্চারিত হয়েছে, তিনি দীর্ঘদিন ১.৫ দশকের বেশি সময় ধরে বিএনপির দায়িত্ব পালন করেছেন, বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। সামনে থেকে, মিছিলের সামনে থেকে সমাবেশে মানুষকে সংঘবদ্ধ করেছেন। এবং পুরো দেশে যে গণ আন্দোলন গড়ে ওঠার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেই ভূমিকার কথা কিন্তু তার দলের সংসদ সদস্যরা, তার দলের নেতাকর্মীরা যেমন বলছেন। এবং সর্বস্তরের মানুষ কিন্তু তার এই ত্যাগ, তার এই যে ভূমিকা, সেই ভূমিকার কথা বলছে। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই রাষ্ট্রপতি নির্বাচন এবং আজকে তিনি শপথ গ্রহণ করবেন। ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের ভারপ্রাপ্ত স্পিকার, তার কাছ থেকে শপথ নেবেন। এবং শপথ নেওয়ার মধ্য দিয়ে কিন্তু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি ঠিক এই মুহূর্তে আছি হেয়ার রোডের ৩৫ নম্বর যে বাসভবন, সেই বাসভবনের সামনে আছি। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভিতরে আছেন। আজকের দিনে তিনি জুমার নামাজ পড়েছেন এই মিনিস্ট্রি মসজিদে, হেয়ার রোডের যে মিনিস্ট্রি মসজিদ, সেখানে নামাজ আদায় শেষে তিনি কিন্তু শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী, সাবেক বিএনপি নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য, তার সমাধিতে দোয়া করবার জন্য সেই সমাধিস্থলে যান। এরপরে কিন্তু তিনি এই ৩৫ নম্বর যে বাসভবন, এই বাসভবনে আসেন। এবং সন্ধ্যা ৬টার পরে তিনি কিন্তু বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। সন্ধ্যা ৭:৩০টার দিকে আপনি জানেন যে ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার, তার হাতে তিনি শপথ বাক্য পাঠ করবেন। এবং এর মধ্য দিয়ে কিন্তু দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্বে তিনি অধিষ্ঠিত হবেন। তো দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক যে সংগ্রাম, তার এই সংগ্রামের কারণে তিনি গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন, সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার এই রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া এবং রাষ্ট্রপতি হিসেবে তার নামটি আসার পরে কিন্তু জনসাধারণের মধ্যে যেমন উচ্ছ্বাস ছিল, তেমনি নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের ইতিবাচক ব্যাপার আমরা লক্ষ্য করেছি। আমরা বিরোধী দলের সংসদ সদস্য, পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মী সহ সরকারি দলের নেতাকর্মীদের সাথেও কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দায়িত্ব নির্মোহ এবং নিরপেক্ষতার সাথে পালন করবেন। এবং রাষ্ট্রপতি হিসেবে নিঃসন্দেহে তিনি একজন যোগ্যতম ব্যক্তি, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একজন যোগ্যতম ব্যক্তিকেই রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন। এবং তার যে দীর্ঘ ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, সেই সংগ্রামের স্বীকৃতি হিসেবে তিনি সম্মানিত হয়েছেন। এই বিষয়গুলো কিন্তু বারে বারে আসছে এবং ঠাকুরগাঁও মানুষের মধ্যেও কিন্তু উচ্ছ্বাস রয়েছে। আমরা বেলুড় রোডে তার বাসভবনের সামনে আছি এবং তিনি সন্ধ্যা ৬টার পরে এই বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। আমরা এখনো পর্যন্ত তার বাসভবনের সামনে তিনি ভেতরে অবস্থান করছেন, প্রস্তুতি নিচ্ছেন। এবং বঙ্গভবনে তার যে শপথ কক্ষ, দরবার হল, সেই দরবার হলও কিন্তু ব্যাপক প্রস্তুতি সম্পন্ন রেখেছে। নিশ্চয়ই হোসাইন, আপনার কাছ থেকে আমরা বেইলি রোডের খবর জানছিলাম। ধন্যবাদ।
ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মোহাম্মদ হোসাইন যুক্ত ছিলেন এতক্ষণ। গ্যাস সংকটের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে একের পর এক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে সিএনজি পাম্পে চাপ কমে যাওয়ায় চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না চালকরা। চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্মকর্তারা বলছেন, মহেশখালীর এক্সিলারেটরের টার্মিনালে নতুন এলএনজি কার্গো না আসা পর্যন্ত সংকট কাটবে না। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গ্যাসের অভাবে চট্টগ্রামের বহু ছোট বড় কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। কোনো কোনো কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। ফিলিং স্টেশনে দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। কর্ণফুলী গ্যাস কর্মকর্তারা জানান, চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা 260 থেকে 310 মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় 175 মিলিয়ন ঘনফুট। গ্যাসের খুব সংকট, বাসা বাড়ি তো গ্যাস নাই, লাইনেও গ্যাস নাই। সকালে আসি ভোরে ভোরে আদানের পর লাইন দিছি, দেওয়ার পর 1 ঘন্টা 40 মিনিট পরে গ্যাস পাইছি। এমনও অনেক সময় হয় একটা পাম্পে সিরিয়াল ধরছি, 4 ঘন্টা জাম গজাইছে, পাম্প পর্যন্ত আসছি, গ্যাস শেষ হয়ে গেছে, আরেকটা পাম্পে যাইতে হয়। ঘুম নাই, চোখে নিদ্রা নাই, কোনো ফার্ম বন্ধ, কোনো ফার্মে দেয় না, কোনো ফার্মে ফ্যাশন নাই। নারায়ণগঞ্জে গ্যাস সংকটে শিল্পাঞ্চলগুলোতে ডাইং, ওয়াশিং ও পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্য থাকায় কারখানা বন্ধ রাখতেও বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। শিল্প মালিকদের দাবি, দীর্ঘস্থায়ী এই সংকটে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি নিয়েও শঙ্কায় তারা। মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে যানবাহন চালকদের দীর্ঘ লাইন। গ্যাস না পেয়ে বাড়তি দামে তেল কিনছেন অনেকেই। এতে চরম বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। প্রেসার মনে করেন এখন প্রেসার থাকবো 200, এখন প্রেসার আছে 115, 20-15। গ্যাস নাই, কয়টা বাজে আসবে গ্যাস আমরা জানি না। দীর্ঘ লাইন দিয়ে বৈশা রয়েছে, হয়তো বা তেল নিয়ে চলে যেতে হবে। তেলের দাম তো 150 টাকা, গ্যাস হয়েছে 43 টাকা। এর কি পোষায় এমন করে? ময়মনসিংহে সরবরাহ ও চাপ না থাকায় নগরীর 5টি পাম্পের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে 2টি পাম্প। 3টি পাম্প খোলা থাকলেও নেই গ্যাসের চাপ। শান্তা ইসলাম, 71। ঘন ঘন লোডশেডিং, বাড়তি সুতার দাম, শ্রমিক সংকট আর ঋণের বোঝা সহ নানা সংকটে ধস নেমেছে সিরাজগঞ্জের তাঁত শিল্পে। তাঁতিরা বলছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। 4 লাখ তাঁতের মধ্যে বিদ্যুৎ সংকটে পড়েছে 1 লাখেরও বেশি। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উৎপাদন থেমে আছে সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। তাঁত শিল্পের সাথে জড়িতরা বলছেন, জেনারেটর চালিয়েও কারখানা সচল রাখা যাচ্ছে না। এরপরও বাড়তি ডিজেলের দামে খরচ বেড়েছে কয়েক গুণ। আর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে প্রায় 1.25 লাখ বিদ্যুৎ চালিত তাঁতের চাকা কিছুক্ষণ পরপরই বন্ধ হয়ে যাচ্ছে। এতে কাপড় উৎপাদন ও বিপণন ব্যাহত হচ্ছে। 12-13 বছর হলো কাজ করি, এখন বর্তমান এমন অবস্থা হয়েছে, কারেন্ট থাকেই না। আমাদের সাপ্তাহিক শেষে আমরা বেতন পাই, আগে যা পাইছি তার থেকে এখন সীমিত বেতন পাই, এতে আমাদের নিজেরই চলে না। ঈদ উপলক্ষে আমাদের যে টার্গেট থাকে কাজের প্রতি, সেই টার্গেট আমরা পূর্ণ করতে পারতেছি না। 50% নেমে আসছে প্রোডাকশন, এতে করে তাঁতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাকে জেনারেটর দিয়ে শাড়ি বানাইলে যে প্রোডাকশন করি তার 4 গুণ খরচ হচ্ছে। তাঁত মালিকরা বলছেন, জেলার 4 লাখ তাঁতের মধ্যে প্রায় 1 লাখ কারখানা বন্ধ হয়ে গেছে। এতে তাদের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 4 লাখ শ্রমিক। সারাদিনে যদি মনে করেন যে আধা ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে না কারেন্ট। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের টার্গেটটা ফিল আপ হয় না। টাকা না হলে আমাদের বাল বাচ্চা মনে করেন যে চালানো কষ্ট। কিন্তু যারা ছোট ছোট তাঁত শিল্প আছে তারা অচিরেই ধ্বংসের মুখে পড়ে যাবে। আর ব্যবসায়ীরা বলছেন, কাঁচামালের দাম ও শ্রমিক সংকটে ধ্বংসের পথে তাঁত শিল্প। লোডশেডিং এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদন ভিত্তিক মজুরিতে কাজ করা শ্রমিকরা। এই অবস্থায় স্বল্প সুদে তাঁত লোনের দাবি জানিয়েছেন তারা। একটি তাঁত ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার। যদি আমরা তাঁত ব্যাংকের মাধ্যমে তাঁতিরা আমরা লোন পাইতাম স্বল্প সুদে, তাহলে কিন্তু আমরা দেখা যাইতো যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা কাপড়গুলো বিক্রি না করে আমরা কাপড়গুলো কিন্তু স্টক করে রাখতে পারতাম। এদিকে তাঁত শিল্প টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ ও প্রাতিষ্ঠানিক সহায়তার আশ্বাস দিয়েছে তাঁত বোর্ড।
তাদেরকে আমরা বিনা সুদে এবং বিনা জামানতে আমরা লোন প্রদান করে থাকি। ইতিমধ্যে ক্ষুদ্র ঋণ এবং আর্থসামাজিক তাঁতি আর্থসামাজিক প্রজেক্টের যে তাঁত লোনের কার্যক্রমটা আছে, এই দুইটি প্রজেক্টের আন্ডারে অলমোস্ট প্রায় 2300 তাঁতিকে আমরা লোন প্রদান করেছি। ঐতিহ্য আর সম্ভাবনার এই শিল্প সংকট কাটিয়ে টিকে থাকবে নাকি হারিয়ে যাবে, সেই শঙ্কায় তার সংশ্লিষ্টরা। শাকিলা শম্পা, ৭১। দর্শক, বুড়িগঙ্গার তীরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন শেখ রবিউল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার আবার পুনরুজ্জীবন করতে যাচ্ছেন, পুনরুজ্জীবিত হতে চলেছে। অসাধারণ আয়োজন। যে আয়োজনের কথা প্রশাসক বললেন, এটা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের গর্বের জায়গা। এই ঢাকায় একদিনে প্রতিষ্ঠিত হয়নি, 416 বছর পার করেছে, পুরনো সভ্যতার অংশ। এই উপমহাদেশে একসময় ঢাকা ছিল সংস্কৃতির বিকাশের কেন্দ্র। আমরা যদি ঢাকার ঐতিহ্য খুঁজি, আমরা যদি 400 বছর ধরে ঢাকাকে কিভাবে দেশকে মহিমান্বিত করেছে, অঞ্চলকে মহিমান্বিত করেছে, বহির্বিশ্বে বাংলাদেশের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করেছে, তার ঐতিহ্য কিন্তু ঢাকাতে আছে এবং ঢাকা সেটা ধারণ করে। কিন্তু আমরা সেভাবে বিকশিত হতে পারিনি এই উপমহাদেশে অথবা এই আঞ্চলিক বা বিশ্ব পরিমণ্ডলে। সিটি কর্পোরেশন সেই উদ্যোগ নিয়েছে, এই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমিও ঢাকার একজন মেম্বার অফ পার্লামেন্ট, এই দায়িত্ব আমারও রয়েছে। যে কোনো সহযোগিতা অথবা পাশে থাকা আমার কর্তব্যের অংশ মনে করি এবং আমিও বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে লালন করি, ধারণ করি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই আদর্শই হচ্ছে তাদের গর্বের জায়গা, ঐতিহ্যের জায়গা। সেভাবেই আমরা রাজনীতিও করেছি। সবার আগে বাংলাদেশ, হৃদয়ে বাংলাদেশ, সংস্কৃতি আমার পরিচয়, বাংলাদেশই আমার গর্ব। এভাবেই আমরা কিন্তু রাজনীতি করেছি এবং বাংলাদেশের মানুষ, ঢাকা মানুষ আমাদেরকে সাদরে বরণ করেছে। চট্টগ্রামের সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও কমেনি নিত্যপণ্যের দাম। চট্টগ্রামের বাজারে এখনও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। এর সঙ্গে বাড়তি ডিম, মাছ ও সোনালী মুরগির দাম। বিক্রেতারা দুষছেন সরবরাহ ঘাটতি ও পরিবহন খরচকে, আর ক্রেতাদের অভিযোগ বাজার তদারকিতে ঘাটতির কারণেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বাজারে কয়েকদিনের তুলনায় সবজির দাম কিছুটা কমলেও কমেনি সাধারণ মানুষের ভোগান্তি। পটল, ঢেঁড়স, করলা, বেগুন, শসা সহ বেশিরভাগ সবজি এখনও ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আগের তুলনায় কিছু সবজির দাম সামান্য কমেছে, যদিও শীতকালীন আগাম সবজির দাম বেশ চড়া। গত সপ্তাহ থেকে তবু একটু 210 টাকা 20 টাকা কমে আছে সবজির দাম। সরবরাহ যখন সামনে আরো বাড়বে, আরো সবজির দাম কমে যাবে। নতুন যেগুলো বের হচ্ছে, ফুলকপি 200 টাকা করে কেজি, বাঁধাকপি 120 টাকা করে কেজি, শিম চলতেছে 200 টাকা করে কেজি, নতুন মূলা আসছে 120 টাকা করে কেজি। এদিকে বাজারে বাড়তি রয়েছে ডিম ও সোনালী মুরগির দাম। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা দাম কমেছে গরুর মাংসের। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে পুরোপুরি স্বস্তি ফিরবে না। এই সপ্তাহে আপনার মাংসের দাম কম আছে। লান চলতেছে 950 টাকা, আর হাড্ডি সহ চলতেছে 850 টাকা। ফার্মের মুরগির রেটও কমছে, দেশি মুরগির রেটও কমছে। 150 টাকা করে, 150 টাকা করে লজন বিক্রি করতেছি আমরা। বৈরী আবহাওয়া ও সরবরাহের ঘাটতির কারণে বেশ কিছুদিন ধরে বাড়তি রয়েছে চট্টগ্রামের মাছের বাজারও। সব ধরনের মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 150 টাকা। যেমন লোটটা মাছ গত সপ্তাহে বিক্রি করছি আমরা 250 থেকে 220 টাকা, এখন আমরা বিক্রি করছি 350 থেকে 300 টাকা। মাছের দাম বলতে আপনার দেশি মাছটা একটু আগের তুলনায় একটু বেশি, যার কারণে আমরা মাছের সরবরাহ কম। ক্রেতাদের অভিযোগ, বাজারে নিয়মিত ও কার্যকর তদারকি না থাকায় এক এক দোকানে এক এক দামে পণ্য বিক্রি হচ্ছে। এতে বাড়তি দামের চাপ সামলাতে হচ্ছে সাধারণ মানুষকে। সামাজিক ব্যবস্থা যেমন অস্থির, বাজার মূল্য সবকিছুই এখন অস্থির, সবকিছুই মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজার তো আসলে কন্ট্রোল কারো হাতেই নাই, মানে এটা যখন বাড়তেছে মানে কমার কোনো লক্ষণ কখনোই থাকে না। সবজির দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা দিলেও অন্যান্য নিত্যপণ্যের বাড়তি দামে স্বস্তি মিলছে না ক্রেতাদের। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।
মানিকগঞ্জের বাজারে গেল সপ্তাহের তুলনায় শাকসবজির দাম কমলেও বাড়তি রয়েছে মাছ, মাংস ও ডিমের দাম। জ্বালানি সংকটের অজুহাতে কিছু মুদি পণ্যের দামও বেড়েছে। তবে জেলা প্রশাসন বলছে, পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার রাখা হয়েছে। মনিরুল ইসলাম মেহেরের প্রতিবেদন। এক সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জে বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ, আর এতে দাম কমতে শুরু করেছে। গেল সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে টমেটো, গাজর সহ আমদানি করা কিছু সবজির দাম এখনো 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। আর একটু কম হলে ভালো হয়। স্বাভাবিক হয়েছে, আগে তো সবজির দামটা কমছে। গরিব মানুষের তো মনে করেন 50 টাকা নিচে থাকলে আর একটু সুবিধা হয়, বুঝলেন না? করলাটা ছিল 120, 140, 160, এখন সেটা 80 থেকে 100 টাকা মিটাইছে। তবে সবজির দাম কমলেও এখনো বাড়তি রয়েছে মাছ, মাংস ও ডিমের দাম। ক্রেতারা বলছেন, মাছের সরবরাহ বাড়লেও আগের মতো বেশি দামেই কিনতে হচ্ছে। আর বিক্রেতারা বলছেন, আড়তে মাছের দাম বাড়তি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদেরও। বাইলা মাছের দাম বেশি, পাদ্দা মাছ এগুলো তো নদীর মাছ, এগুলোর দাম একটু বেশি। আর একটু কম হলে ভালো হতো, কিন্তু ঘুরলাম তো ওইরকম কম পাইলাম না। তো দাম মোটামুটি কিছুটা কমেছে, কিন্তু নদীর মাছগুলো এখানে পাওয়া যায় কম, কিন্তু দাম একটু বেশি। এদিকে ডিমের হালি 40 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 48 টাকায়। আর ব্রয়লার মুরগির দাম গেল সপ্তাহের তুলনায় বেড়েছে 20 টাকা পর্যন্ত। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের। দেশি মুরগির দাম 650 টাকা চাচ্ছে, এটা আমাদের জন্য আসলে অনেক কঠিন বিষয়। ব্রয়লার মুরগি 190, সোনালী 280। দাম বাড়তে এই ছোট মুরগি, বড় মুরগি পাওয়া যায় না, বড় মুরগির দাম বেশি। মানে খাসি আছে 1200 টাকা করে, আর ছাগল বা পাটি সেগুলো 1000 টাকা করে আছে। এ বিষয়ে জেলা প্রশাসক বলছেন, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা, তো সেখানে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট কাজ করছে এবং একই সাথে কাজ করছে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা। তিনি নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য কেউ বিক্রি করলে সেখানে তিনি খুবই কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন। সবজির পাশাপাশি বাজারে আদা, রসুন, পেঁয়াজ সহ মশলার দামও কিছুটা কম রয়েছে। তবে জ্বালানি সংকটের অজুহাতে বেশ কিছু মুদি পণ্যের দাম বেড়ে গেছে। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। ঘন ঘন বৈরী আবহাওয়ার কারণে ঠিকমতো সাগরে নামতে পারছেন না জেলেরা। নামলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না, তাই ভরা মৌসুমেও ক্রেতারা ইলিশ কিনতে পারছেন না। দামও সাধারণ জনগণের নাগালের বাইরে। কপালে চিন্তার ভাঁজ জেলে, ব্যবসায়ী, আড়তদার থেকে শুরু করে সমুদ্রগামী ট্রলার মালিকদের। বিধান সরকারের প্রতিবেদন। চলতি মৌসুমের সপ্তাহখানেক আগে অভ্যন্তরীণ নদ নদীতে ইলিশের দেখা মিলেছিল, তাও কাঙ্ক্ষিত পরিমাণে নয়। এজন্য জেলে থেকে খুচরা বিক্রেতারা কেউই এখন পর্যন্ত সুবিধা করতে পারছেন না। মেহেন্দিগঞ্জ মাছ আর হলো মেঘনা নদীর মাছ, মাছ কম, মেঘনা কম, মাছ কাটা কম। এখন তো মাছ পাওয়ার কথা 5 মণ, সে জায়গায় 2 মণ পাইছি। কেজির মাছ 2800-3000 টাকা চলে যায়, 700-800 গ্রাম 2400-2500 টাকা কেজি চলে। এ নিয়ে ক্রেতারা বললেন, বাজারে ইলিশ কিছুটা মিললেও বড় মাছের দাম কমেনি। এজন্য স্বাদ মেটাতে বাধ্য হয়ে ছোট ইলিশ কিনছেন, নতুবা অন্য মাছ কিনে ফিরে যেতে হচ্ছে। আমাদের মানে মধ্যবিত্ত পরিবারের নাগালের মধ্যে নাই বললেই চলে। আমাদের সাধ্যের মধ্যে আছে দেখে আমরা ছোট ইলিশ কিনছি, বড় ইলিশ কিনতে পারি নাই। যে ছোট ইলিশ ওটা একটু দাম কমছে, তাও তুলনামূলকভাবে না। এখন পর্যন্ত মৌসুমের পুরোটা সময় জুড়েই সাগরে চলছে বৈরী আবহাওয়া, যার কারণে সমুদ্রগামী ট্রলারেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে লোকসানে আছেন মালিকরা। আগামী 1.5 মাসের অপেক্ষায় তারা। চরম লোকসানে আছে, একটা ট্রলারে আমাদের 20 থেকে 25 লক্ষ টাকার উপরে লোকসান আছে। তবে সবচেয়ে বিপাকে আছেন আড়তদাররা। যে ইলিশ মিলছে তাতে করে ব্যবসা চলে না, ঋণের দেনা শোধ নিয়ে চিন্তিত তারা। আমাদের ব্যবসায়ীদের ইলিশের অবস্থা খুবই খারাপ। এখন আবার এই কাইলিশ একটু টুকটাক হালকা মাছ, লোকাল মাছ একটু হইতে আছে। ঋণ লইছি, সুদে লইছি, কিন্তু দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। বরিশালের পাইকারি বাজারে এখনো আধা কেজি ওজনের ইলিশের মন ৭৮,০০০, 1 কেজি সাইজের ইলিশের মন 1,07,000, আর 1 কেজির উপরের সাইজের মন বিকাচ্ছে 1,20,000 টাকা দরে। বিধান সরকার, ৭১, বরিশাল। বিল জুড়ে পদ্মের বাহার না থাকলেও পানির বুকে ফুটে থাকা সাদা পদ্মেই বদলে গেছে ঠাকুরগাঁওয়ের কলিযুগ বিলের চেহারা। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন দর্শনার্থীরা। তানভীর হাসান তানুর তথ্য ও জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন।
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে কলিযুগ বিল। বর্ষা এলেই পানির বুকে ফুটে ওঠে সাদা পদ্ম। সংখ্যায় কম হলেও ভোরের আলোয় পদ্মের সৌন্দর্য মুগ্ধ করে প্রকৃতি প্রেমীদের। পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে এসে ছবি তোলার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। তবে বিলের ভেতরে চলাচলের জন্য নেই কোনো নৌকা। স্থানীয়দের তৈরি ছোট কাঠের সাঁকোটিই এখন যাতায়াতের ভরসা। বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতে আসছি, আর এরকম প্রাকৃতিক দৃশ্য সবসময় থাকে না, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই একটা আনন্দফুল জায়গা। এর আগে আসা হয় নাই, এখন আজকে আসলাম, সামনাসামনি দেখে অনেক ভালো লাগতেছে। খুব নরম পরিবেশ। অনেক জায়গায় ভিডিওর মাধ্যমে বা বই পুস্তকে অনেক সময় পড়ছি, ছোটবেলায় দেখছি, তো সামনাসামনি কখনো দেখা হয় নাই। এগুলো সংরক্ষণ করে রাখার উচিত আসলে আমাদের, কারণ এগুলো দিন দিন হারায় যাচ্ছে। প্রকৃতির এই সৌন্দর্য মুগ্ধ দর্শনার্থীরা। বিলটির সৌন্দর্য ধরে রাখা ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রশাসনের কর্তারা। এই পদ্ম ফুল যেহেতু নতুন ভাবে আবির্ভূত হয়েছে ওই এলাকায়, হাতে মানুষ এটি নিজ হাতে ছিঁড়ে নিচ্ছে। এ বিষয়ে এই কাজ থেকে আমরা নিরুৎসাহিত করার জন্য স্থানীয়ভাবে কিছু ছেলেপেলেকে আমরা বলেছি যে আপনারা তাদেরকে বলবেন যে এটি প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে, আপনারা এটি এনজয় করেন। পদ্মের বাহার বেশি না হলেও এই ছোট্ট প্রাকৃতিক সৌন্দর্য ঘিরেই কলিযুগ বিল হয়ে উঠতে পারে পীরগঞ্জের সম্ভাবনাময় দর্শনীয় স্থান। শাকিলা শম্পা, ৭১। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।